আজকে আমরা ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠার বিভিন্ন প্রকরণ নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা রেগুলেটিং অ্যাক্ট, পিট প্রণীত ভারত শাসন আইন ও ওয়ারেন হেস্টিংস এবং কর্নওয়ালিসের সংস্কার নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে তারপরের ভাগটুকুন আলোচনা করব, যেখানে রয়েছে ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠার বিভিন্ন প্রকরণ। ভালো করে দেখবে। 1784 খ্রিস্টাব্দে পিট প্রণীত আইনের ফলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যকলাপের উপর ব্রিটেনের পার্লামেন্টের নিয়ন্ত্রণ দৃঢ় হয়েছিল। পিট প্রণীত আইন, যেটা আমরা আগেই পড়লাম, 1773 হয়েছিল রেগুলেটিং অ্যাক্ট, আর 1784-তে পিট প্রণীত আইন। এই দুটো আইনের ফলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যকলাপের উপর ব্রিটেনের পার্লামেন্টের নিয়ন্ত্রণটা আরও বেশি দৃঢ় হলো। ফলে ব্রিটেনের উপনিবেশ হিসেবে ভারতীয় উপমহাদেশের সম্পদ ব্রিটিশ স্বার্থে পরিচালিত করার উদ্যোগ জোরদার হয়। এর পরের থেকে ভারতের সম্পদগুলো ব্রিটিশরা নিজেদের স্বার্থে পরিচালিত করা শুরু করে। 1813 খ্রিস্টাব্দ পর্যন্ত কোম্পানি ভারতীয় শাসকের মতো করে শাসন চালাতো। ধীরে ধীরে সেই পরিস্থিতি বদলাতে থাকে। সুষ্ঠু শাসনের জন্য ঔপনিবেশিক শাসনযন্ত্রকে ঢেলে সাজানো দরকার হয়ে পড়েছিল। বিচার ব্যবস্থার পাশাপাশি পুলিশ ও সেনা ব্যবস্থা এবং আমলাতন্ত্রের মধ্য দিয়ে সেই ঔপনিবেশিক শাসনতন্ত্র বাস্তবগ্রাহ্য রূপ পেয়েছিল। দেখো ইংরেজরা কী করলো, 1813 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতীয় শাসকের মতো করে তারা শাসন চালালো। তারপর তারা বুদ্ধি করে ঔপনিবেশিক শাসনযন্ত্রকে সাজাতে হবে বলে তারা পুলিশ, সেনা ব্যবস্থা এবং আমলাতন্ত্র নিয়ে আসলো। তো আমরা যাব প্রথমে পুলিশ ব্যবস্থায়। মুঘল পুলিশ ব্যবস্থায় ফৌজদার, কোতোয়াল, চৌকিদারদের ক্ষমতা ছিল বেশি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন দেওয়ানি লাভ করে তখনও সেই ব্যবস্থাই চালু ছিল। মুঘল পুলিশ ব্যবস্থা কতদিন পর্যন্ত চালু ছিল? যতদিন না ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে। 1770 খ্রিস্টাব্দে বাংলায় মন্বন্তরের ফলে সামাজিক আইন শৃঙ্খলায় অবনতি দেখা দেয়। সেই ক্ষেত্রে মুঘল আমলে পুলিশি ব্যবস্থা বিশেষ কার্যকরী ছিল না। তাই পুলিশ ব্যবস্থাকেও ইউরোপীয় তদারকির অধীনে ঢেলে সাজানোর দরকার হয়ে পড়েছিল। এইভাবে 1781 খ্রিস্টাব্দ পর্যন্ত পুরনো ফৌজদারি ব্যবস্থা চললেও শেষ পর্যন্ত ফৌজদারদের জায়গায় ইংরেজ ম্যাজিস্ট্রেটদের বসানো হয়। দেখো, সব জায়গায় ইংরেজদের কর্তৃত্ব কিন্তু প্রতিষ্ঠা হচ্ছে। 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস জেলাগুলির দেখভাল করার জন্য পুলিশ থানা ব্যবস্থা চালু করেন। তাহলে 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস পুলিশি থানা ব্যবস্থা চালু করেন। প্রতিটি থানার দায়িত্ব পায় দারোগা। তাদের নিয়ন্ত্রণ করত ম্যাজিস্ট্রেট। স্থানীয় অঞ্চলে সাধারণ মানুষের কাছে দারোগারাই ছিল কোম্পানি শাসনের ক্ষমতা ও কর্তৃত্বের প্রতীক। এভাবে 1812 খ্রিস্টাব্দে পাকাপাকিভাবে দারোগা ব্যবস্থার বিলোপ করা হয়। তার বদলে গ্রামের দেখভালের দায়িত্ব দেওয়া হয় কালেক্টরকে। এবার দেখো, ব্রিটিশ কোম্পানির মূল লক্ষ্য ছিল পুলিশি ব্যবস্থার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করা। তারা চাইতো এই পুলিশি ব্যবস্থার মাধ্যমে আইনের শাসন তারা প্রতিষ্ঠা করুক। সেই উদ্দেশ্যে পুলিশ ব্যবস্থার নানা রকম সংস্কার করা হতে থাকে। শেষ পর্যন্ত 1843 খ্রিস্টাব্দে সিন্ধু প্রদেশ অঞ্চলে নতুন ধাঁচের পুলিশি ব্যবস্থা প্রয়োগ করা হয়। এইভাবে আলাদা পুলিশ আইন বানানো হয়। ঠিক আছে, তাহলে বুঝলাম আমরা এই জায়গায় পুলিশি ব্যবস্থা কীরকম চালু করেছিল ইংরেজরা। পুলিশি ব্যবস্থার পরে ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠার আরেকটা প্রকরণ পাবো আমরা, সেটা হচ্ছে সেনাবাহিনী। প্রাথমিকভাবে ঔপনিবেশিক শাসনের যে কোনো বিরোধিতার মোকাবিলা করত পুলিশ বাহিনী। প্রথমে ছোটোখাটো ব্যাপারে
মোকাবিলা করত পুলিশ বাহিনী। আর পরিস্থিতি যখন ঘোরতর হয়ে উঠলে প্রয়োজন পড়ত সেনাবাহিনী। ফলে ভারতে ঔপনিবেশিক সাম্রাজ্যের ছড়িয়ে পড়ার সঙ্গে সমানুপাতিকভাবে বেড়ে উঠেছিল কোম্পানির সেনাবাহিনী। শুরু থেকেই স্থায়ী সেনাবাহিনী তৈরির উদ্যোগ নিয়েছিল কোম্পানি। তারা আগে থেকে চাইতো স্থায়ী সেনাবাহিনী তৈরি করার। সেনাবাহিনীতে সিপাহী নিয়োগের মাধ্যমে কোম্পানির রাজনৈতিক কর্তৃত্ব ছড়িয়ে পড়েছিল। ফলে সামরিক খাতে ঔপনিবেশিক শাসক সব থেকে বেশি খরচ করত। কোম্পানির হয়ে এলাকা দখল করার পাশাপাশি বিভিন্ন বিদ্রোহের মোকাবিলা করাও সিপাহীদের কাজ ছিল। তাহলে এই যে সেনাবাহিনীতে সেনা বা সিপাহীদের কাজ কি ছিল? কোম্পানির হয়ে এলাকা দখল করার পাশাপাশি বিভিন্ন বিদ্রোহের মোকাবিলা করা ছিল সিপাহীদের কাজ। এরপরে দেখি, সিপাহী বাহিনীতে উচ্চ বর্ণের ব্রাহ্মণ ও রাজপুত কৃষকরা সহজেই জায়গা করে নিত। এই সব লোকেরা সিপাহী বাহিনীতে যোগ দিয়ে অনেক বেশি সুযোগ সুবিধা ও নিয়মিত বেতন পেত। ফলে সিপাহী বাহিনীতে জাতভিত্তিক মনোভাব দেখা যেতে থাকে। 1820-র দশক থেকে সিপাহী বাহিনীর কাঠামোয় বেশ কিছু বদল দেখা দিতে থাকে। মারাঠা, মহীশূর অঞ্চলের পাহাড়ি উপজাতি ও নেপালি গুর্খাদের সিপাহী বাহিনীতে নিয়োগ করা শুরু হয়। ফলে উচ্চবর্ণের ব্রাহ্মণ ও রাজপুত কৃষকদের সুযোগ সুবিধা কমতে থাকে। তার জন্য সিপাহী বাহিনীর মধ্যে অসন্তোষ তৈরি হতে থাকে। তো এইভাবে আমরা তোমার সেনাবাহিনী ও পুলিশ ব্যবস্থা জানলাম। এবার আসবো আমলাতন্ত্রে। দেখো, অসামরিক শাসন ব্যবস্থার ক্ষেত্রে ঔপনিবেশিক শাসকের প্রধান হাতিয়ার ছিল আমলাতন্ত্র। তবে নীতি নির্ধারণের ক্ষেত্রে আমলাদের স্বাধীনতা ছিল না। ইংরেজ সরকারের গৃহীত নীতিগুলি প্রয়োগ করাই ছিল আমলাদের কাজ। তাহলে এই আমলাতন্ত্রে আমলাদের কী কাজ ছিল? ইংরেজ সরকারের গৃহীত নীতিগুলি প্রয়োগ করা। ফলে একটি সংগঠিত আমলাতন্ত্র ঔপনিবেশিক শাসনের পক্ষে অত্যন্ত জরুরি ছিল। কোম্পানি প্রশাসনের অধীনে আমলাতন্ত্রকে সংগঠিত করার উদ্দেশ্যে লর্ড কর্নওয়ালিস সিভিল সার্ভিস বা অসামরিক প্রশাসন ব্যবস্থা চালু করেন। তাহলে এখানে ভালো করে পড়তে হবে আমাদের, সিভিল সার্ভিস বা অসামরিক প্রশাসন ব্যবস্থা কে চালু করে? লর্ড কর্নওয়ালিস। ভারতের ব্রিটিশ প্রশাসনকে দুর্নীতিমুক্ত করার উদ্দেশ্য ছিল কর্নওয়ালিসের। তার ধারণা ছিল উপযুক্ত বেতন না পাওয়ার ফলেই কোম্পানির কর্মচারীরা সততা ও দক্ষতার সঙ্গে কাজ করে না। ফলে কর্নওয়ালিস আইন জারি করে কোম্পানি প্রশাসনের সঙ্গে জড়িত ব্যক্তিদের ব্যক্তিগত ব্যবসা ও কোনো রকম উপহার নেওয়া বন্ধ করে দেন। তাহলে দেখতে পেলে এখানে কি করলেন কর্নওয়ালিস? যে উপযুক্ত বেতন না পাওয়ার ফলেই কোম্পানির কর্মচারীরা সততা ও দক্ষতার সঙ্গে কাজ করছে না, তাই তিনি কোনো রকম উপহার নেওয়া, তারপর ব্যক্তিগত ব্যবসা করা একদম বন্ধ করে দিলেন। এইভাবে কর্নওয়ালিস তার সময় থেকেই সিভিল সার্ভিসে ভারতীয়দের নিয়োগ করা বন্ধ হয়। তাহলে কর্নওয়ালিসের সময় থেকেই সিভিল সার্ভিসে ভারতীয়দের নিয়োগ করা বন্ধ হয়ে যায়। লর্ড ওয়েলেসলি ইউরোপীয় প্রশাসকদের ভালোমতো প্রশিক্ষণ দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছিলেন। এখানে বলতে চেয়েছে লর্ড ওয়েলেসলিও ইউরোপীয় প্রশাসকদের ভালোমতো প্রশিক্ষণ দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছিলেন। সেজন্য 1800 খ্রিস্টাব্দে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয়। তাহলে ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠা করা হয়? 1800 খ্রিস্টাব্দে। কে প্রতিষ্ঠা করেছিলেন?
লর্ড ওয়েলেসলি। এইভাবে হেইলবেরি কলেজে প্রশিক্ষণের প্রক্রিয়াটি শুরু করা হয়। সিভিল সার্ভিসের প্রশিক্ষণ প্রক্রিয়াটি কোন কলেজে শুরু করা হয়? হেইলবেরি কলেজে। সিভিল সার্ভিস পরীক্ষার সমস্ত প্রার্থীদেরকেই হেইলবেরি কলেজে যোগ দিতে হতো। একই কলেজে পড়ার ফলে সিভিল সার্ভেন্টদের মধ্যে একটি ঐক্যবোধ তৈরি হয়েছিল। একই কলেজে পড়ার জন্য সিভিল সার্ভেন্টদের মধ্যে একটা ঐক্যবোধ তৈরি হয়েছিল। এর পরের পেজে দেখি। এবার আমরা আলোচনা করব নতুন শিক্ষা নিয়ে। কী কী শিক্ষা করেছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। দেখো, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্বার্থ রক্ষার জন্য ওয়ারেন হেস্টিংস ভারতবর্ষে এক বিশেষ ধরনের শিক্ষা বিস্তারের উদ্যোগ নিয়েছিলেন। ফার্সি ও অন্যান্য ভারতীয় ভাষা জানা লোকেদের তিনি রাজস্ব দপ্তরের কাজে নিয়োগ করেছিলেন। কোম্পানির কর্মচারীদের সুবিধার জন্য হিন্দু ও মুসলিম আইনগুলিকে ইংরেজি ভাষায় অনুবাদ করানোর উদ্যোগ নিয়েছিলেন হেস্টিংস। তারা নিজেদের সুবিধার জন্য দেখো হিন্দু ও মুসলিম আইনগুলিকে ইংরেজি ভাষায় অনুবাদ করার উদ্যোগ নিলেন, যাতে তাদের কোনো অসুবিধা না হয়। এইভাবে এলিজা ইম্পে যে আইনগুলি বানিয়েছিলেন সেগুলির ফার্সি ও বাংলা অনুবাদও করানো হয়। জোনাথন ডানকান ওই আইনগুলির বাংলা অনুবাদ করেন 1783 খ্রিস্টাব্দে। এটা খুব ইম্পর্টেন্ট, দেখে নাও। এলিজা ইম্পে যে আইনগুলি বানিয়েছিলেন সেগুলির ফার্সি ও বাংলা অনুবাদ তো করানো হয়। তারপর জোনাথন ডানকান ওই আইনগুলিকে আবার বাংলায় অনুবাদ করেন 1783 খ্রিস্টাব্দে। তো ওয়ারেন হেস্টিংস বিভিন্ন অঞ্চলের সংস্কৃত পণ্ডিতদের কলকাতায় বিদ্যা চর্চার সুযোগ করে দিয়েছিলেন। জোনাথন ডানকান ছাড়াও চার্লস উইলকিন্স ও নাথানিয়েল ব্রাশি হালেদ হেস্টিংসের উদ্যোগে সামিল হয়েছিলেন। তাহলে ওয়ারেন হেস্টিংসকে নতুন শিক্ষা প্রচারের ক্ষেত্রে অনেকেই সহায়তা করেছিলেন, যেরকম জোনাথন ডানকানের নাম তো আছেই, চার্লস উইলকিন্স, নাথানিয়েল ব্রাশি হালেদ, এরা সবাই এই উদ্যোগে সামিল হয়েছিলেন। 1791 খ্রিস্টাব্দে বেনারসে জোনাথন ডানকান প্রতিষ্ঠা করেছিলেন সংস্কৃত কলেজ। তাহলে সংস্কৃত কলেজ বেনারসে জোনাথন ডানকান প্রতিষ্ঠা করেছিলেন কত খ্রিস্টাব্দে? 1791 খ্রিস্টাব্দে। তার মূল উদ্দেশ্য কী ছিল? তার মূল উদ্দেশ্য ছিল ওই কলেজে শিক্ষিত ব্যক্তিরা ঔপনিবেশিক শাসন ও বিচার ব্যবস্থাকে সুগঠিত করার কাজে সহায়তা করবেন। এই উদ্দেশ্য নিয়েই সেই সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করা হয়েছিল। তারপর উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে এখানে আমরা আরেকটা প্রশ্ন পেলাম যে এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন এবং কত খ্রিস্টাব্দে? উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। মূলত সংস্কৃত ভাষায় লেখা প্রাচীন ভারতীয় সাহিত্যগুলি আধুনিক ইংরেজি ভাষায় অনুবাদ করাই ছিল জোন্সের লক্ষ্য। তিনি মনে করতেন এই চর্চার ফলে ভারতের শিক্ষিত মানুষদের সঙ্গে ব্রিটিশদের বোঝাপড়া অনেক সুষম হবে। এই এশিয়াটিক সোসাইটির বিভিন্ন সদস্য এবং শ্রীরামপুর মিশনের উইলিয়াম কেরি ফোর্ট উইলিয়াম কলেজে পড়াতেন। উইলিয়াম কেরি, যার নাম আমরা এখানে পেলাম, তিনি ছিলেন শ্রীরামপুর মিশনের সাথে জড়িত। তিনি ফোর্ট উইলিয়াম কলেজে পড়াতেন। তার পাশাপাশি 1801 খ্রিস্টাব্দ থেকে বিভিন্ন স্থানীয় পণ্ডিতদেরও ওই কলেজে নিয়োগ করা হয়। তারপর 1829 খ্রিস্টাব্দে স্কটিশ মিশনারি সোসাইটির সদস্য আলেকজান্ডার ডাফ কলকাতায় এসে অনেকগুলি মিশনারি স্কুল তৈরি করার উদ্যোগ নিয়েছিলেন। 1823 খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রশাসন জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন তৈরি করেন। 1817 খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু কলেজ তৈরি করা হয়।
ভালো করে দেখে নাও। 1817 খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু কলেজ তৈরি করা হয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার এডওয়ার্ড হাইড ইস্ট এবং ডেভিড হেয়ার ওই কলেজ প্রতিষ্ঠায় উদ্যোগী হয়েছিলেন। 1817-তে যে কলকাতায় হিন্দু কলেজ তৈরি হয়, সেই কলেজ প্রতিষ্ঠায় কারা কারা উদ্যোগী ছিলেন? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার এডওয়ার্ড হাইড ইস্ট এবং ডেভিড হেয়ার। রাজা রামমোহন রায়ও হিন্দু কলেজের কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন। 1823 খ্রিস্টাব্দে রাজা রামমোহন লর্ড আমহার্স্টকে একটি চিঠি লেখেন। সেই চিঠিতে রামমোহন সংস্কৃত শিক্ষা ও সংস্কৃত কলেজ প্রতিষ্ঠার বিরোধিতা করেন। এরপর এইভাবে 1835 খ্রিস্টাব্দের পর থেকে ইংরেজি ভাষা নির্ভর পাশ্চাত্য শিক্ষার দ্রুত বিস্তার ঘটতে থাকে। 1839 খ্রিস্টাব্দে একটি প্রতিবেদনে সরাসরি বলা হয় যে ইংরেজি শিক্ষার বিস্তারে প্রশাসন বেশি জোর দেবে। দেখতে পেলে কিভাবে ইংরেজি শিক্ষাটা ছড়িয়ে পড়ল ভারতবর্ষে। 1844 খ্রিস্টাব্দ নাগাদ সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে ইংরেজি ভাষা জ্ঞানকে আবশ্যক বলে ঘোষণা করা হয়। ইংরেজি ভাষাকেন্দ্রিক শিক্ষা চর্চা নীতির পিছনে লর্ড মেকলের শিক্ষা সংক্রান্ত প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। তো লর্ড মেকলের প্রতিবেদনটা কি একটু জেনে নিই আমরা। 1835 খ্রিস্টাব্দের 2রা ফেব্রুয়ারি জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি টমাস ব্যাবিংটন মেকলে ভারতবর্ষে শিক্ষার প্রসঙ্গে একটি প্রতিবেদন বা মিনিটস পেশ করেন। সেই প্রতিবেদনে মেকলে বলেন, ভারতবর্ষে ইংরেজি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী তৈরি করাই ঔপনিবেশিক প্রশাসনের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত। সেই শিক্ষিত মধ্যবিত্তরা জন্মগতভাবে ভারতীয় হলেও রুচি, আদর্শ ও নৈতিক আচরণের দিক থেকে হবে ব্রিটিশ, এমনটাই আশা করেছিলেন মেকলে। তার প্রতিবেদনে মেকলে জানিয়েছিলেন, যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ভারতীয় ভাষায় শিক্ষা চর্চা করবে তারা কোনো সরকারি অনুদান পাবে না। মেকলেও সংস্কৃত কলেজের বিলুপ্তির পক্ষে সওয়াল করেছিলেন। বাস্তবে মেকলের ধারণা ছিল ব্রিটিশরাই জাতিগতভাবে উন্নত এবং তাদের হাত ধরেই উপনিবেশ হিসেবে ভারতে আধুনিকতা আসবে। এটা ছিল মেকলের প্রতিবেদন। তারপরে আরেকটা প্রতিবেদন পাবো আমরা, সেটা হচ্ছে উডের প্রতিবেদন। 1854 খ্রিস্টাব্দের জুলাই মাসে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উডের নেতৃত্বে শিক্ষা সংক্রান্ত একটি প্রতিবেদন পেশ করা হয়। তাকে উডের প্রতিবেদন বা উডস ডিসপ্যাচ বলা হয়। তাহলে উড ডিসপ্যাচ কি কাকে বলবো আমরা? 1854 খ্রিস্টাব্দের জুলাই মাসে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড তার নেতৃত্বে যে শিক্ষা সংক্রান্ত একটা প্রতিবেদন পেশ করা হয় তাকে বলা হয় উডের প্রতিবেদন বা উডস ডিসপ্যাচ। সেই ডিসপ্যাচে সরকারকে প্রাথমিক থেকে বিদ্যালয় স্তর পর্যন্ত একটি সুগঠিত শিক্ষা কাঠামো গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি পাশ্চাত্য শিক্ষা বিস্তারের মাধ্যম হিসেবে ইংরেজি ও ভারতীয় দু ধরনের ভাষা চর্চার কথা বলা হয়েছিল। 1857 খ্রিস্টাব্দে 3টি প্রেসিডেন্সিতে 3টি বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছিল। তাহলে উডের প্রতিবেদন হচ্ছে এটা। এইভাবে দেখো, প্রথম দিকে শিক্ষার ক্ষেত্রে নারী শিক্ষার বিষয়টিকেও অবহেলা করা হয়েছিল ঔপনিবেশিক শিক্ষানীতিতে। ব্যক্তিগত কয়েকজনের উদ্যোগে নারী শিক্ষার বিস্তার শুরু হয়। তার মধ্যে অন্যতম প্রধান ছিলেন বিটন সাহেব বা বেথুন। তার উদ্যোগে তৈরি হওয়া বিটন স্কুল বা বেথুন স্কুল। তো এইভাবে ইংরেজরা ভারতবর্ষে শিক্ষার ক্ষেত্রেই বলো বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেই নিজেদের অধিকার অধিকৃত করলো। তো এতটুকুনি আজকে আমরা আলোচনা করলাম। এর পরের দিন আমরা বাদবাকি নিয়ে আলোচনা করব। তোমরা ভালো করে এই পড়াগুলো করে নেবে, ঠিক আছে?